আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা সুস্থ অবস্থায় তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আমরা একটা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেকটা অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্র, প্রত্যেকটা অধ্যায়ের অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায়ের আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে সাজেশন দিয়ে যাব। আশা করি তোমরা এই টপিকসগুলা পড়লে তোমাদের যে কোনো পরীক্ষায় এবং যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা আনসার করতে পারবে। এবং এই টপিক্সের কোন দিকগুলো আলোচনা করো, কোন দিকগুলা তোমাদের পড়া উচিত এবং কোন দিকগুলা বাদ দেওয়া উচিত সেটা আমি তোমাদেরকে আজকে তোমাদের সাজেস্ট করব। এবং বিশেষ করে তোমাদেরকে বলবো, তোমাদেরকে আগে ডিসাইড করতে হবে যে আমি কি পড়বো, কি পড়বো না সেটা নিয়ে তোমরা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তোমরা আগে সিদ্ধান্ত নাও যে আমার কোনগুলো পড়তে হবে। যেহেতু পড়তে হবে কম, না পড়াটা বেশি, সুতরাং আমরা আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন কোন টপিকস গুলো পড়তে হবে। তাই তোমাদেরকে আমি বলবো, এটা সুপরিকল্পিত স্টাডি তোমার লক্ষ্যে পৌঁছাতে সহজ হবে। তাই আসি আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করি। আমি তোমাদেরকে প্রথমে এই বোর্ডের টপিকস গুলা লিখিয়ে দিয়েছি। এই টপিকস গুলা তোমরা স্টাডি করে নিবে। এবং অর্থনীতি তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে এই অধ্যায় থেকে বিশ্লেষণ বা লেখার মতো তেমন কোনো প্রশ্ন নেই। কেবলমাত্র গাণিতিক এবং জ্যামিতিক এই প্রশ্নগুলা খুব বেশি আসে। গতানুগতিকভাবে শুধুমাত্র বই রিডিং পড়লে তোমাদেরকে চলবে না। তোমাদেরকে এই অধ্যায়ে তোমাদের জ্যামিতিক, দ্যাট মিনস চিত্রভিত্তিক অঙ্কনগুলা তোমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলা অর্থাৎ তোমাদেরকে ক্যালকুলেশনগুলা ভালোভাবে শিখতে হবে। এবং তোমাদেরকে সতর্ক থাকতে হবে পরীক্ষার হলে কি ধরনের প্রশ্ন আসে, এই টপিক্স থেকে কোন কোন টপিক্স থেকে কি ধরনের প্রশ্ন আসে সেইভাবে তোমরা স্টাডি করতে হবে। তোমাদেরকে মেইন বই পড়লে শুধুমাত্র চলবে না, এই অধ্যায়ের সাথে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলা সলভ করতে হবে। আমি তোমাদেরকে 2 থেকে 3টি প্রশ্ন সলভ করার জন্য বলবো। 2 থেকে 3টি এই অধ্যায়ের রিলেটেড 2 থেকে 3টি প্রশ্ন সলভ করে নিলেই এই অধ্যায়ের মধ্যে তোমরা ফুল মার্কস আনসার করতে পারে। অনেক সময় এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে, প্রায় সময় যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস 2টি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে। সুতরাং খুব কম সময়ে এই অধ্যায়ে তোমরা স্টাডি করতে পারবে, তোমরা 20 মার্কস আনসার করে নিতে পারবে। তাহলে আমরা টপিকস গুলোতে চলে আসি। প্রথমে তোমরা সাজেস্ট করব উৎপাদন কাকে বলে, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন এবং এদের মধ্যে সম্পর্কগুলা কি সেটা নিয়ে তোমরা এটার ডেফিনিশন গুলা শিখবে। এবং এই টপিকস গুলার রেখা মানে চিত্রগুলা অঙ্কন করা শিখবে, অর্থাৎ জ্যামিতিক প্রকাশগুলা শিখবে। মোট উৎপাদন সূচি থেকে মোট উৎপাদন রেখা কিভাবে আঁকতে হয় সেটা তোমরা শিখে নিতে হবে। যেমন আমরা টোটাল প্রোডাকশন রেখা এইভাবে হয়ে থাকে, টোটাল প্রোডাকশন কার্ভ এইভাবে হয়ে থাকে, এই রেখাটি অঙ্কন শিখতে হবে। এরপরে গড় উৎপাদন রেখা সেটা আঁকা শিখতে হবে, প্রান্তিক উৎপাদন রেখা সেটা আঁকা শিখতে হবে। যেমন গড় উৎপাদন এটা এভারেজ প্রোডাকশন, যেমন এটা হলো গিয়ে মার্জিনাল প্রোডাকশন এগুলো শিখতে হবে তোমাদেরকে। এবং এই এভারেজ প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশনের মধ্যে যে সম্পর্কটা আছে এই রেখার মধ্যে সম্পর্কটা শিখতে হবে যে টোটাল প্রোডাকশন যখন বাড়তেছে তখন এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন উভয়ই বাড়তেছে। টোটাল প্রোডাকশন যখন ক্রম হ্রাসমান হারে বাড়তেছে তখন মার্জিনাল প্রোডাকশন সর্বোচ্চ, যখন মার্জিনাল প্রোডাকশন সর্বোচ্চ, এভারেজ মার্জিনাল প্রোডাকশন যখন সর্বোচ্চর পরে এভারেজ প্রোডাকশন যখন সর্বোচ্চ, মার্জিনাল প্রোডাকশন তখন কমতেছে, টোটাল প্রোডাকশন যখন সর্বোচ্চ, মার্জিনাল প্রোডাকশন যখন তখন শূন্য।
এই রিলেশনগুলো তোমরা শিখতে হবে। কারণ অনেক সময় তোমাদের সৃজনশীল প্রশ্নের হতে চলে আসে যখন টোটাল প্রোডাকশন ক্রমবর্ধমান হারে বাড়ে, মার্জিনাল প্রোডাকশন এবং এভারেজ প্রোডাকশনের অবস্থা কেমন বা সম্পর্ক কেমন সেটা ব্যাখ্যা করার জন্য বলে। এরপরে টপিকসটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন কার্ভ। এখন তোমাদেরকে কি শিখতে হবে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি, এই বিধির ব্যতিক্রমগুলা, অর্থাৎ এই বিধি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না, আবার এই বিধিটি কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, যেমন কৃষি ক্ষেত্রে প্রযোজ্য, শিল্প ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিশেষভাবে জমি বা ভূমি বা কৃষি ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, সেটা তোমরা ভালোভাবে শিখে নেবে। এরপরে হচ্ছে স্থির ব্যয় বা অপরিবর্তনীয় ব্যয়, দুইটা আছে, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় কি সেটা শিখে নেবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমরা এই টপিক্সটা গুরুত্বপূর্ণ এবং এই টপিক্সটা গুরুত্বপূর্ণ, এই দুইটা টপিক্স তোমরা যেভাবেই পারো সেটা শিখতেই হবে। এই দুইটা টপিক্স থেকে প্রশ্ন আসবেই শিওর, যে কোনো বোর্ডে, যে কোনো বোর্ডে এবং যে কোনো সালে এখান থেকে প্রশ্ন এসে থাকে। এবং এই 9 নাম্বার টপিক্সটা, এই তিনটা টপিক্স খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি তোমাদের মধ্যে যারা একটু দুর্বল, তোমরা যারা চাও যে আরামাসে জীবন কাটাবা, ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষা দিয়ে দিবে, তাদেরকে বলবো আমি, তোমরা এই তিনটি টপিক্স কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এই তিনটি টপিক্স থেকে সৃজনশীল প্রশ্ন খ এবং গ এই প্রশ্নগুলো এসে থাকে। এই তিনটি টপিক্স থেকে প্রতি বছর এসে থাকে। আমি তোমাদেরকে বলে দিতে পারি, শিওর বলে দিতে, তিনটি টপিক্স থেকে যে কোনো একটা টপিক্স থেকে অথবা দুইটা টপিক্স থেকে খ এবং গ প্রশ্ন আসবে, অথবা একটি টপিক্স থেকেই খ এবং গ প্রশ্ন চলে আসবে। তাই তোমাদেরকে অবহেলা করলে চলবে না এই তিনটা টপিক্স। আসি আমরা পরে, টোটাল কস্ট, এভারেজ কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্টের গাণিতিক এবং জ্যামিতিক প্রকাশ। অর্থাৎ টোটাল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এগুলা কিভাবে বের করতে হয়, এটা কিভাবে বের করতে হয়, এগুলা তোমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ যেমন আমরা জানি টোটাল কস্ট সমান হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ঠিক তদ্রুপভাবে টিএসসি বা টোটাল এভারেজ কস্ট সমান এএফসি, এবিসি, এগুলোর সমন্বয় হয়। এইগুলা কিভাবে বের করতে হয় এটা শিখতে হবে। আর মার্জিনাল কস্টটা কিভাবে বের করতে হয়, আমরা জানি মার্জিনাল কস্ট বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট n মাইনাস টোটাল কস্ট n মাইনাস 1। অর্থাৎ পরেরটা থেকে পূর্বেরটা আমরা বিয়োগ করলেই আমরা মার্জিনাল কস্ট পেয়ে যাব। এটি একটি সূত্র, TCN মাইনাস, দ্যাট মিনস এর পরেরটা, এটা থেকে -1 বিয়োগ দিলে আমরা পূর্বেরটা পাবো। এজন্য আমি সহজে বলি যে পরেরটা থেকে পূর্বেরটা বিয়োগ করলেই আমরা মার্জিনাল কস্ট পেয়ে যাব। টোটাল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট কিভাবে বের করতে হয়, গাণিতিকভাবে ক্যালকুলেশন করে সেটা শিখতে হবে। এবং এই জ্যামিতিক প্রকাশ, অর্থাৎ এর চিত্র অঙ্কন বা রেখা অঙ্কন কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শিখতে হবে। যে টোটাল কস্ট কিভাবে, যেমন আমরা জানি টোটাল ফিক্সড কস্ট, এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, এটা যোগ করলে হয় টোটাল কস্ট। এই চিত্রগুলো তোমাদের অঙ্কন শিখতে হবে, কিভাবে লিখতে হয়, আঁকতে হয় সেটা শিখতে হবে। এবং আরেকটা শিখতে হবে তোমাদেরকে, এই যে এভারেজ কস্ট, এরপরে হচ্ছে
মার্জিনাল কস্ট, এই চিত্রগুলা অঙ্কন শিখতে হবে। এগুলা তোমাদেরকে তৃতীয় অধ্যায়েও লাগবে, চতুর্থ অধ্যায়ে বাজারেও লাগবে। কারণ এই কস্ট কস্ট বেনিফিট নিয়ে চতুর্থ অধ্যায়ের বাজারে আলোচনাই হয়ে থাকে। এরপরে আরেকটি হচ্ছে এভারেজ কস্ট মার্জিনাল কস্টের মধ্যে সম্পর্ক। অর্থাৎ এবার এই যে চিত্রটা আঁকলাম এখানের মধ্যে এটা সম্পর্ক আছে। যেমন যখন মার্জিনাল কস্ট এভারেজ কস্ট কমে তখন এভারেজ কস্ট মার্জিনাল কস্টের চেয়ে মার্জিনাল কস্ট বেশি কমে, এভারেজ কস্ট বেশি কমে মার্জিনাল কস্ট কম কমে, এক পর্যায়ে মার্জিনাল কস্ট এভারেজ কস্ট সমান হয়ে যায়। এরপরে যখন বাড়ে মার্জিনাল কস্ট এভারেজ কস্টের চেয়ে বেশি বাড়ে। এই যে সম্পর্কটা সেটা আলোচনা করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, যে এভারেজ কস্ট মার্জিনাল কস্টের মধ্যে সম্পর্ক শেখার সাথে সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, মার্জিনাল কস্ট এভারেজ কস্ট কখন সমান হয়ে থাকে সেটা বলতে শিখতে হবে। আমি যদি আনসার এক কথা বলি, এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট কখন সমান হয়ে থাকে? এভারেজ কস্ট যখন সর্বনিম্ন তখন মার্জিনাল কস্ট আর এভারেজ কস্ট সমান হয়ে থাকে। আরেকটি প্রশ্ন এসে থাকে, মার্জিনাল কস্ট এভারেজ কস্টের কোথায় ছেদ করে যায়? সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে যায়। তাহলে এভাবে তোমাদেরকে শিখতে হবে। এরপরে এসি রেখার আকৃতি, এসি রেখাটি আমরা ইউ আকৃতির হয়ে থাকে। এই ইউ আকৃতির ব্যাখ্যাটা দিতে হবে। প্রথমে এভারেজ কস্টটা বেশি থাকে, এরপরে পরে ধীরে ধীরে কমতে থাকে, এক পর্যায়ে সর্বনিম্ন হয়ে যায়। এরপরে যখন উৎপাদন আমরা বাড়াতে থাকি, যখন উৎপাদন বাড়াতে থাকি তখন এভারেজ কস্টটা আবার ধীরে ধীরে বাড়তে থাকে। এজন্য এসি রেখাটি বা এভারেজ কস্ট রেখাটি ইউ শেপড হয়ে থাকে। টোটাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউর মধ্যে জ্যামিতিক এবং গাণিতিক প্রকাশ। ঠিক তদ্রুপভাবে টিসি, এসসি, এফসি, এবিসি, এমসি এর গাণিতিক জ্যামিতিক প্রকাশ যেমন ভাবে শেখা হয়েছে, ঠিক তদ্রুপভাবে টোটাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউর মধ্যে জ্যামিতিক এবং গাণিতিক প্রকাশগুলো শিখতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সটি, এই 6 নম্বর এবং 9 নম্বর টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি তৃতীয় অধ্যায়ে না শিখো তাহলে চতুর্থ অধ্যায়ে তোমরা ধরা খেয়ে যাবা। কারণ এই দুইটা টপিক্সের সমন্বয়েই বাজার নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়ের জন্য। যেমন টোটাল রেভিনিউ রেখা, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ। আমরা জানি প্রাইস পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রাইস ইকুয়াল টু এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ হয়ে থাকে। এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কেমন হয়ে থাকে সেটা এই তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং কেন সমান হয়ে থাকে সেটা এখানেই আলোচনা করা হয়েছে। এবং এই আকৃতি দেখে তোমাকে বলবে এটা কোন ধরনের বাজার। তুমি এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ রেখা দেখে তোমাকে বলতে হবে এটা কি ধরনের বাজার। আমি তোমাদেরকে বলছি এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এরপরে হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের আমরা জানি এভারেজ রেভিনিউ রেখা এবং মার্জিনাল রেভিনিউ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, বাম থেকে ডান দিকে নিম্নগামী। তখন এই বাজারটি হচ্ছে একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট। তোমাদেরকে এই টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ রেখার আকৃতি জানতে হবে, জ্যামিতিক প্রকাশটা জানতে হবে এবং এর ক্যালকুলেশন এটার মতো সয়ের মতো এটার ক্যালকুলেট, টোটাল রেভিনিউ কিভাবে বের করতে হয়, এভারেজ রেভিনিউ কিভাবে বের করতে হয়, মার্জিনাল রেভিনিউ কিভাবে বের করতে হয়, মার্জিনাল রেভিনিউ রেখা সূচি থেকে কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাকে বের করতে হবে। এবং এভারেজ এবং মার্জিনাল রেভিনিউর মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই যে বললাম না একচেটিয়া বাজারের মধ্যে এভারেজ রেভিনিউ রেখা কেমন হয় আর মার্জিনাল রেভিনিউ রেখা কেমন হয়, এটার মধ্যে সম্পর্ক লিখতে হবে। এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ রেখা আলোচনা করতে হবে।